এই একটি মাত্র ভিডিওতেই মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি মাত্র ভিডিওতেই টোটাল মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড শেষ করবো আজকের এই ভিডিও। তো যারা কম্পিউটারের মোটামুটি বেসিক জানেন, মাইক্রোসফট ওয়ার্ড যারা জানেনও এবং যারা নতুন আছেন, একবারে নতুন আছেন, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, যে আপনি একটি মাত্র ক্লাসেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল এ টু জেড সবকিছু জানতে পারতেছেন, যেখানে ফাইল লেআউট, পেজ লেআউট সহ এবং ডিজাইন সহ সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আসছে আমরা মূল ভিডিওটি শুরু করি। শুরুতে আপনাদেরকে বলছি যে আজকের টিউটোরিয়ালটি হচ্ছে একবারে বিগিনার্সদের জন্য। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস কিভাবে আমরা ওপেন করব। ওপেন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন একটা আমার ওয়ার্ড ডকুমেন্টের একটা কিন্তু ফাইল হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি লিখি ওয়ার্ড, যদি লিখি তারপরে চলে এই দেখেন ওয়ার্ড চলে আসছে, এটা কিন্তু ওপেন করতে পারছি। আবার যদি আমি এই স্টার্ট বাটনে আসি, আসার পরে এখান থেকে যদি আমি এভাবে খুঁজে বের করতে চাই যে মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় আছে, আমি কিন্তু এখান থেকেও বের করতে পারবো। এই যে দেখেন এখানে ওয়ার্ড, এখান থেকেও কিন্তু বের করতে পারবো। আবার ধরেন আমার এই যে নিচে দেখেন এই পাশে এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড মানে এখানে পিন করা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে যদি পিন করা না থাকে, ধরেন আমি পিনটা উঠাই দিলাম, এখন যদি ডিলিট করে দেখেন এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা নাই। এখন নর্মালি এখানে আনার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ডে আসে মাউসের রাইট বাটন ক্লিক করে পিনে ক্লিক করব, তাহলে এটা কিন্তু এখানে পিন হয়ে যাবে। এখন যদি ডিলিট করে দেই তারপরে কিন্তু এটা এখানে থাকবে। এখন কথা হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডে যখন আসি, আমরা আসার পরে প্রথমে আমরা দেখতে পাই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। আমরা যখন কোনো একটা কিছু নতুন করে এডিট করব তখন আমরা অবশ্যই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এই যে ওয়ার্কিং এরিয়াটা যেটা, এটাকে বলা হয় ওয়ার্কিং প্লেস, এটাকে ওয়ার্কিং এরিয়া বলা হয়। এবং উপরে দেখেন, উপরে কিন্তু রোলার আছে, নিচেও কিন্তু এই পাশেও রোলার আছে। তো প্রথমে আমরা এখান থেকে দেখব ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স। বেসিক যে মাইক্রোসফট ওয়ার্ডের যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা আজকে দেখব। ফাইলের মধ্যে আমরা কি পাই? ফাইলের মধ্যে পাই আমরা নিউ, ওপেন, ইনফো, সেভ এক্স, অ্যাডোবি পিডিএফ, প্রিন্ট এবং এক্সপো। আমরা এই কয়েকটা সংক্রান্ত আলোচনা করব। প্রথম যদি আমরা নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন, আপডেট ভার্সন ব্যবহার করার কারণে অনেকে এখান থেকে কিন্তু অনলাইন থেকে সার্চ করে আপনারা টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। নর্মালি আপনার একটা কভার পেজ দরকার পড়ছে, সেটাও আপনি কিন্তু এখান থেকে সার্চ করে কিন্তু নিয়ে এসে এগুলো মানে ওপেন করে এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারবে না। তারপর হচ্ছে ওপেনটা হচ্ছে আপনার পিসিতে ডকুমেন্টটা এডিট করবেন নতুন করে, সেটা ওপেন করার জন্য আপনি এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার দিস পিসিতে ক্লিক করবেন, যে ফোল্ডারে আপনার ডকুমেন্টটা রাখা আছে সেই ফোল্ডার থেকে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না। নর্মালি মনে করেন যে আমি এখান থেকে যদি এটা ওপেন করি, এটা দেখেন আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো এটাই মূলত ওপেনের কাজ। এরপরে আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন সেভটা মূলত কি? সেভটা হচ্ছে যে ধরুন আমি যে এই যে মূল্য তালিকাটা ওপেন করছি, ওপেন করার পরে এখানে 100 জায়গায় আমি যেটা করব, এখান থেকে 100 জায়গায় 200 লিখলাম। এখন 200 লেখার পরে আমি যদি ফাইলে আসি, ফাইলে আসার পরে যদি সেভে চাপ দিই তাহলে এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর যদি আমি এটা আমি যে ফোল্ডার থেকে ওপেন করছি সেই ফোল্ডার ব্যতীত অন্য কোনো ফোল্ডারে সেভ করতে চাই, তাহলে এই ফাইলে ক্লিক করব, সেভ এক্সে ক্লিক করব। ক্লিক করার পরে দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পরে এখন যে ফাইলে আমি সেভ করতে চাই সেই ফাইলেই কিন্তু আমি এটা সেভ করতে পারবো। নর্মালি ধরেন একটা রিনেম দিলাম, রিনেম দিয়ে এটা সেভ করে দিলাম। এটাই মূলত হচ্ছে সেভের খ্যাপ। এখন সেভ এক্সে আসার পরে একটা জিনিস আমরা দেখতে পাই, কিংবা সেভে আসার পরে একটা জিনিস দেখতে পাই, এখানে দেখেন ফাইল নেম এবং হচ্ছে সেভ এক্স টাইপ। এখন ফাইল নেমের জায়গায় আমরা হচ্ছে এখানে নামটা লিখবো। যদি ধরেন আপনি এই ডকুমেন্টটা সেভ করতেছেন, সেই ডকুমেন্টের নামটা কি দিতে চান, ধরেন আমি এখানে লিখলাম মামু। এবং এখানে দেখেন সেভ এক্স টাইপ, ওয়ার্ড ডকুমেন্ট নাকি পিডিএফ আকারে সেভ করবেন। যদি আপনি ওয়ার্ডে সেভ করতে চান এখানে ওয়ার্ড ডকুমেন্ট তো থাকবেই, আর যদি পিডিএফে সেভ করতে চান পিডিএফ একটা সেভ করবে। পিডিএফে
ক্লিক করে এখানে খালি সেভে চাপ দিবেন, তাহলে আপনার এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। পরের যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রিন্ট এক্সপোর্ট দরকার পড়ে না। প্রিন্টটা কি? প্রিন্টটা হচ্ছে যে আপনি যদি প্রিন্ট দিতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওতে কিন্তু A to Z পিডিএফ থেকে কিভাবে প্রিন্ট করবেন, ওয়ার্ড থেকে কিভাবে প্রিন্ট করবেন এবং আপনি ব্রাউজার থেকে কিভাবে প্রিন্ট করবেন সেই সমস্ত কিন্তু ভিডিও দেওয়া আছে। হোমে আসার পরে আমরা এখানে দেখতে পাই যে রিবনগুলো আছে, এই রিবনগুলোর মধ্যে দেখতে পাই হচ্ছে ক্লিকবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। এখন আমরা এই সমস্ত সবগুলোর কাজ দেখব। নর্মালি আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখেন পেস্ট, এটা হচ্ছে কাট, এটা হচ্ছে কপি। নর্মালি পেস্ট কাটের কপি হচ্ছে, ধরেন আমি এখানে লিখলাম আবিদ কম্পিউটার একাডেমি, যেমন আমি এই আবিদ কম্পিউটার একাডেমি লেখাটা এখানে লিখলাম। এখন কথা হচ্ছে আমি যদি এই লেখাটাকে নিচে পেস্ট করতে চাই, কপি করতে চাই, তাহলে আমি কি করতে হবে? যদি আমি Ctrl+A ধরে ক্লিক করি তাহলে পুরো লেখাটা কিন্তু আমার কপি মানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে Ctrl+C-তে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার কপি হয়ে গেছে। এখন যদি আমি এন্টার দিয়ে নিচে আসি, আসার পরে যদি Ctrl+V-তে ক্লিক করি তাহলে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আবিদ কম্পিউটার একাডেমির থেকে আমি একাডেমিটা শুধু খালি কাট করব। এর জন্য এই যে কাট অপশন এখানে ক্লিক করতে পারি, Ctrl+X-এ যদি আমি ক্লিক করি এটা কাট হয়ে যাবে। এখন যদি আমি নিচে আনি, নিচে এসে যদি পেস্ট করে দিই Ctrl+D দিয়ে, তাহলে দেখেন একাডেমিটা কিন্তু এখানে চলে আসছে। এটাই মূলত কাট, কপি, পেস্টের কাজ। তারপরে যেটা আমরা দেখবো এটা হচ্ছে হোমের মধ্যে ফ্রন্টের কাজগুলো দেখবো। ফ্রন্টের কাজগুলো মূলত কি? ফ্রন্টের কাজটা হচ্ছে ধরেন প্রথম আমরা যেটা দেখতে পাই এখানে হচ্ছে ফ্রন্ট স্টাইল। এখানে ফ্রন্ট স্টাইল আপনি বাংলা লিখলে সেন্টিমনি এমজে, ইংলিশ লিখলেন টাইম নিউ রোমান, অথবা যে কোনো একটা ফ্রন্টিং আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য যদি আপনি প্রথম শুরু থেকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। এখন আমি যদি এই পুরো টেক্সটটা লেখার পরে চেঞ্জ করতে চাই তাহলে ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পরে যদি অন্য একটা ফ্রন্টে আমি ক্লিক করি তাহলে দেখেন এই ফ্রন্টে এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে ফ্রন্ট চেঞ্জ করা। তারপর নিচে দেখেন এটা বোল্ড এবং ইটালি আন্ডারলাইন। আমাদের অনেক সময় কাজ করার ক্ষেত্রে আমাদের লেখাকে বোল্ড করা লাগে। যেমন নর্মালি যদি আমি আপনাদেরকে দেখাই যে এই লেখাটা এবং এই লেখাটা, আমি এই লেখাটাকে বোল্ড করব। যদি Ctrl+B-তে ক্লিক করি এই লেখাটা দেখেন বোল্ড হয়ে গেছে, এবং এই সিলেক্ট অবস্থায় যদি আমি এখানে বিতে ক্লিক করি তাহলে এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এরপরে যদি এই লেখাটা আমার ইটালি করা লাগে, মানে যদি এই লেখাটাকে বাঁকা করা লাগে, তার ক্ষেত্রে আমি কি করব? আমি কন্ট্রোল করে যদি আইতে প্লেস করি তাহলে এটা কিন্তু দেখেন ইটালি হয়ে গেছে, এবং আমি যদি মাউসের মাধ্যমে এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু ইটালি হয়ে যাবে। এরপরে এই ডান পাশে দেখেন এটা হচ্ছে আন্ডারলাইন যদি Ctrl+US-এ ক্লিক করি আন্ডারলাইন হয়ে যাবে, এবং আমি যদি মাউসের মাধ্যমে এই আন্ডারলাইনে ক্লিক করি, ইউতে ক্লিক করি, তাহলে এটা কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। এখন আমরা এই পাশে দেখেন যে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ যদি আমি এই টেক্সটটাকে আরও বড় করতে চাই তাহলে আমি যদি এই এটার মধ্যে ক্যাপিটালের যদি বড় এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বড় হয়ে যাবে, এবং আমি যদি এখান থেকে যত আমার লাগে যদি এখানে যদি আমি লিখে দিই যে এটা আমার 100 সাইজ লাগবে তাহলে এটা কিন্তু এতটুকু বড় হয়ে যাবে। তারপর ডান পাশে আসার পরে এখানে আমরা দেখতে পাই যে জিনিসটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চেঞ্জ কেসটা মূলত কি? চেঞ্জ কেসটা হচ্ছে যে আমি যখন এই পুরো টেক্সটটা লিখলাম, এখন আপনাকে বলা হলো যে এই পুরো টেক্সটটাকে আপনি ক্যাপিটাল ওয়ার্ডে সাজিয়ে লেখেন। ধরেন ক্যাপিটালে প্রত্যেকটা অক্ষরই আপনার ক্যাপিটাল হতে হবে, মানে প্রত্যেকটা লেটার আপনার ক্যাপিটাল হতে হবে। তো আপনি কিভাবে করবেন? যদি আমরা পুরো একটা পেজ লেখার পরে আবার নতুন করে টাইপ করা লাগে তাহলে দীর্ঘ সময় লাগে। এর জন্য আমরা এই সেন্টেন্স কেসে আসার পরে যদি এখানে আপার কেসে ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু বড় হয়ে গেছে। এখন আপনাকে বলা হলো যে এই প্রত্যেকটা লেখার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে এবং বাকিগুলো ছোট থাকবে। এই জন্য যদি আমরা এখানে আসার পরে দেখেন ক্যাপিটালাইজ এটস ওয়ার্ড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে, বাকিগুলো ছোট হাতের হয়ে গেছে। তারপরে এখন বলা হলো যে এই প্রত্যেকটা অক্ষরকে আপনি ছোট হাতের অক্ষর করবেন। এর জন্য আপনারা যেটা করবো Ctrl+A-তে ক্লিক করে পুরো লেখাটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে যদি লোয়ার কেসে ক্লিক করি তাহলে প্রত্যেকটা লেখা কিন্তু ছোট হাতে হয়ে গেছে। তারপরে এখন এই টেক্সটগুলোকে যদি আমি কালারাইজ করতে চাই তাহলে কালার কিভাবে করব? নর্মালি ধরেন আমি এতটুকু জায়গাকে ধরেন পুরো টেক্সটটাকে আমি কালার করতে যাব। এর জন্য এই যে কালার, এখানে ফ্রন্ট কালারে আসার পরে যদি আমি এখান থেকে যদি এই ধরেন এই কালারটা ক্লিক করলাম, দেখেন আমার পুরো টেক্সটটা কিন্তু কালার হয়ে গেছে। এখন আমি চাইছি যে এই লেখাটাকে কালার করতে অন্য কালার, তাহলে যদি আমি এখান থেকে ব্ল্যাক কালার চয়েস করলাম, এটা দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমাদের অনেক সময় অনেক টাইপ করার
জন্য হেডিং দরকার পড়ে, যে হেডিং ধরেন এই লেখার একাডেমিকের ডাকে আমি হলুদ কিংবা নীল দিয়ে হেডিং করতে চাই, তাহলে এখানে দেখেন টেক্সট হাইলাইট। নর্মালি আমার মনে করেন যে এই পুরোটা থেকে যদি আমার হাইলাইট করা লাগে, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই পুরোটা হাইলাইট হয়ে গেছে। অন্য কালার যদি আমি দিতে চাই তাহলে সেটাও আমি কিন্তু এখান থেকে দিতে পারবো। গেল আমার এটা। এখন আমরা ফ্রন্টের কাজটা আমরা দেখলাম। ফ্রন্টের পরে আমরা একটা কাজ করবো, ডান পাশে আসার পরে এখানে দেখেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা মূলত কি, প্যারাগ্রাফের সবচেয়ে বেশি কমন যে অপশনটা সেটা হচ্ছে এখান থেকে অ্যালাইন্স টিকটাক করা। অ্যালাইন্সটা মূলত কি, অ্যালাইন্সটা হচ্ছে ধরেন আমি এই লেখাটাকে যদি এখানে অ্যালাইন্স লিফট অ্যালাইন্সে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই লেখাটা কিন্তু এখান থেকে শুরু হবে। এখন যদি দ্বিতীয়বার আমি নিচ থেকে যদি আবার টেক্সট লিখতে চাই তাহলে এখান থেকেই কিন্তু শুরু হবে। যদি এই টেক্সটটাকে আবার আমরা মিডিল বরাবর আনতে চাই তাহলে অ্যালাইন, এখানে দেখেন সেন্টার অ্যালাইন, এই সেন্টার অ্যালাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেন্টারে চলে আসে। এবং রাইট অ্যালাইনে যদি আমরা ক্লিক করতে চাই, এই যে রাইট অ্যালাইন, তাহলে রাইট অ্যালাইনে চলে আসছে। এখন আমরা প্রত্যেকটা লেখাকে যদি মিডিল অ্যালাইনে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা ডান পাশে এটা দেখতে পাই জাস্টিফাই। জাস্টিফাইটা মূলত কি, জাস্টিফাইটা হচ্ছে আমরা যখন কোনো একটা ট্যাগ ওইভাবে লিখছি, ধরেন আমরা এইভাবে অনেকগুলো ট্যাক্স লিখলাম, এখন এই পুরো ট্যাক্সটা যখন আমরা লিখলাম, এখন দেখেন এই লেখাটা ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট। নর্মালি আমার কথা হচ্ছে যে আমাদের কথা হচ্ছে এই সাইডে যেভাবে সমান আছে আমরা ডান পাশে এভাবে সমান আন। এর জন্য যদি পুরো টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল+জেতে ক্লিক করেন তাহলে দেখেন এই পাশে সমান হয়ে গেছে, এই পাশেও সমান হয়ে, এটাই মূলত হচ্ছে জাস্টিফাই। এটা এরপরে ডান পাশে যখন আমরা আসি, ডান পাশে দেখতে পাই এটা হচ্ছে নর্মালি মনে করেন যে কোনো একটা কিছু করার ক্ষেত্রে লাইন স্পেসিং। নর্মালি এই যে আবিদ কম্পিউটারের থেকে এই টেক্সটটা কিন্তু দূরত্ব ভালো আছে, তো এই দূরত্ব কমানোর জন্য আমি যদি পুরো টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে যদি রিমুভ স্পেসে ক্লিক করি তাহলে দেখেন এই টেক্সটার দূরত্ব তেমন একটা না। আগের যদি আমি এখান থেকে দূরত্ব বাড়াইতে চাই তাহলে কিন্তু এখান থেকে বাড়াইতে পারবে। লাইন স্পেলিং এর কাজ। তারপর আমরা যেটা দেখবো ডান পাশে আসে, ধরেন এখন আমার এই লাইনটাকেও আমি হাইলাইট, নর্মালি আমরা যখন সিভি করতে যাই তখন ধরেন আমি লিখলাম, তখন নর্মালি আমরা যখন সিভি করতে যাই ধরেন এই কেরিয়ার অবজেক্টটা লিখছি, কেরিয়ার অবজেক্টে আমরা কিন্তু এটাকে হাইলাইট করে দিই। হাইলাইট করার জন্য এখানে দেখেন শেডিং, এই শেডিংয়ে আসার পরে এখান থেকে আমি যদি এই যে কোনো একটা শেডিং ক্লিক করি তাহলে দেখেন এই একটা শেডিং হয়ে গেছে। এটা হচ্ছে এই শেডিংয়ের কাজ। এর এই অ্যালাইনের উপরে আমরা যে অপশনটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে দেখেন নাম্বারিং করা, কিংবা হচ্ছে ধরেন আমরা যখন কোনো একটা আইকন ব্যবহার করি, নর্মালি আমি এখান থেকে পরের পেজে যাই, ধরেন এখান থেকে আমি কোনো একটা কিছু লিখলে, এখান থেকে যদি আমি এই আইকনটা নেই, এখান থেকে নিলাম, নেওয়ার পরে ধরেন এখান থেকে লিখলাম, আবার যদি এন্টারে ক্লিক করি তাহলে দেখেন নিচে চলে আসছে, আবার যদি এন্টারে ক্লিক করি আবার নিচে চলে আসছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে করে নিতে পারি। এখন আপনি চাচ্ছেন যে এখানে 1 2 3 দিতে, হ্যাঁ সেটাও পারবেন। আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে 1 2 3 আপনার যেটা লাগে আপনি সেটা কিন্তু এখান থেকে করে, এটা হচ্ছে ভোল্টেজের কাজ। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনসার্টের কাজটা মূলত কি, ইনসার্টে আসার পরে আমরা যে কাজটা করবো, প্রথমে আমরা দেখতে পাই কভার পেজ। কভার পেজটা হচ্ছে যে আমরা যখন প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আপনার যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট করার জন্য কভার পেজ লাগে, সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। ব্ল্যাঙ্ক পেজে যদি আমি ক্লিক করি নতুন একটা পেজ, আরেকটা কিন্তু দেখেন আমার নিচে কিন্তু ওপেন হয়ে গেছে, এটার নিচেই। তো আবার যদি এখানে পেজ ব্যাকে ক্লিক করি আবার আমার একটা পেজ হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক পেজ। তারপর এখান থেকে আমরা ডান পাশে আসার পর এখানে টেবিল দেখতে পাই। টেবিলটা আমরা কিভাবে নেই, নর্মালি আমরা যখন কোনো একটা করেন রুটিন করার ক্ষেত্রে বা হচ্ছে অ্যাডমিট কার্ড করার ক্ষেত্রে আমরা কিন্তু তখন বক্স ব্যবহার করা লাগে। নর্মালি এখানে টেবিলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে ইনসার্ট টেবিলে যদি আমি ক্লিক করি, ক্লিক করে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 10, নিচে দিলাম হচ্ছে দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেখেন এই কলাম দিতে আমার এখানে 10টা হয়েছে নিচে। কিন্তু এখন এখান থেকে ক্রমিক নং বা আবিজাবি যা আপনার যেটা দেওয়া লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। তারপরে তো টেবিলটা তো বুঝছেন, টেবিলে আসার পরে আপনি ইনসার্ট টেবিলে যাবেন, আপনার জয়টা লাগে এখানে দেখেন কলাম জয়টা লাগে, ধরেন কলাম 10টা লাগলে 10টা নিলেন, নাম্বার যদি আপনার রো যদি 5টা লাগলো কিংবা 20টা লাগলো 20টা নিতে হবে, ওকেতে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। টেবিলের পরে আমরা দেখতে পাই পিকচারটা হচ্ছে যে আমার যদি কোনো একটা পিকচার সেট করতে হয়, নর্মালি আমাদের ডকুমেন্টে কিন্তু পিকচার সেট করতে হয়। পিকচারে ক্লিক করার পরে দিস পিসিতে ক্লিক করবো, দিস পিসিতে ক্লিক করার পরে ডেস্কটপ, যেখানে আমার পিকচারটা রাখা আছে সেখান থেকে আমি পিকচারটা নিয়ে আসবো। ধরুন আমি এই ইমেজটা এখানে আনলাম, আমার ইমেজটা এখানে আনার পরে এখন আমি যদি ছোটো করে আপনাদেরকে দেখাই যে ইমেজটাকে কিন্তু আমি মুভ করাইতে পারতেছি না। ইমেজটা কিন্তু আমার মুভ হয় না, নিচেও আসে না উপরে আসে না। তো
তো যদি ইমেজটা মুভ না হয় তার ক্ষেত্রে আমার কি করণীয়? এখন ইমেজটাকে আমি আরও অন্য কালার, এখানে দেখেন কালারাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ সব কিছুই কিন্তু আমি করতে পারবো। এখন মুভ করার জন্য নর্মালি আমি একটা সিভি করার জন্য আমাদের কিন্তু এই কোণায় আমাদের ছবিটাকে বসাতে হয়। তো ছবিটা বসানোর জন্য আমরা যেটা করব, এই মুভ করার জন্য আমরা এই যে ওয়ার্পিং ট্যাক্স, এই ওয়ার্প ট্যাক্সে আসার পরে এখানে আমরা ইন ফ্রন্ট ট্যাক্সে ক্লিক করব। ইন ফ্রন্ট ট্যাক্সে ক্লিক করার পরে এখন যদি আমি যেদিকে মনটা চাই সেদিকে কিন্তু আমি ছবিটাকে মুভ করাইতে পারবো। এখন যদি মনে করেন যে আপনার ট্যাক্সের ভিতরেও যদি দেওয়া লাগে তাহলে আপনি এটাকে ট্যাক্সের, এখন যদি আপনি এখানে লেখেন, ধরেন আমি একটা এটা এখানে রাখলাম, রাখার পরে যদি আমি এবার লেখি, দেখেন আমার ছবিটার উপরে কিন্তু ট্যাক্স যাইতেছে। এটা মূলত করা হয়েছে কোনটা দিয়ে, এটা দেখেন এখানে বিহাইন্ড ট্যাক্স, এই ট্যাক্সে যদি আমি ক্লিক করি তাহলে আমার ছবির উপর দিয়েই কিন্তু ট্যাক্স আমি লিখতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন এটা। তারপরে আমরা এটা যদি আরও এখানে দেখতে চান, এখানে যদি আপনি কালার শেডিং বা যে কোনো কিছু করতে চান সবগুলোই করতে পারবেন। আস্তে আস্তে ট্রাই করবেন, ট্রাই করলে আপনারা কিন্তু পারবেন। এরপরে আমরা ইনসাইডে আসার পরে আমরা এটা দেখি। তারপরে শেপের কাজ হচ্ছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইকন দেওয়া আছে, শেপ দেওয়া আছে। আপনি এখান থেকে যেটা মনটা চাই সেটা ব্যবহার করবেন। নর্মালি এভাবে আপনারা নিয়ে কিন্তু এটাকে ডিজাইন করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এটা দেখেন উপরে এই যে শেপ পিলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা কালার চুজ করবেন। কালার চুজ করা ব্যাকগ্রাউন্ড যদি এই যে বর্ডারের চতুর্দিক দিয়ে বর্ডারে যদি আপনি কালার দিতে চান কালার দিতে পারবেন। ধরেন যদি কালার না দিতে চান তাহলে এখান থেকে দেখেন নো আউটলাইনটা উঠাই দিলাম, এখানে কিন্তু আউটলাইন নাই। এখন আমি এখানে ইনসাইডে আসার পরে আবার এই বৃত্তটা নেব, নিয়ে আমি বাংলাদেশের পতাকা রাখাবো। এই বৃত্তটা এখানে দিলাম, মানে এটার কালার লাল করে দিব। দেখেন আমার কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু হয়ে গেছে। তো আমরা ডিজাইন করতে গেলেও আমরা কিন্তু এই শেপের মাধ্যমে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। ডিজাইনটা হচ্ছে যে নর্মালি যে ডিজাইনটা হচ্ছে আমার এই যে আমি আপনাদেরকে দেখাইছি যে এই যে পেজটাতে দেখাইতেছি, পেজের কিন্তু একটা সুন্দর একটা বর্ডার দিয়ে দিছি। তো এই বর্ডারটা আমি কিভাবে দিলাম? এই বর্ডার দেওয়ার জন্য আপনারা এখান থেকে পেজ বর্ডারে আসবেন। নতুন একটা ডকুমেন্ট নিয়ে আপনাদের দেখাই। ডিজাইনে আসার পরে এখানে দেখেন পেজ বর্ডারে আসবেন। পেজ বর্ডারে আসার পরে এখান থেকে দেখেন এটা হচ্ছে পেজ বর্ডার, এটা হচ্ছে বর্ডার। পেজ বর্ডারটা হচ্ছে যে আপনার পেজে এখান থেকে যেটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো বর্ডারটা কিন্তু আপনার এটা অটোমেটিকলি কিন্তু পুরো বর্ডার নেবে একটু। এখন আপনি যদি নর্মালি মনে করেন যে আপনি চাচ্ছেন যে ধরেন আমি একটা ট্যাক্স লিখলাম, এই ট্যাক্সটা লেখার পরে যদি এই ট্যাক্সের মধ্যে শুরুকালে আমি দিতে চাই তার ক্ষেত্রে এই পেজ বর্ডারে আসার পরে বর্ডারে আসার পরে এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আমার যে এই টেক্সটটা আছে এই টেক্সটটাই কিন্তু বর্ডার পেয়েছে। তো আমি চাইলে এই টেক্সটটাকেই বর্ডার করতে পারতাম। তারপরে আমরা এখানে দেখেন পেজ কালারটা হচ্ছে যে আমি যদি নর্মালি এই পুরো পেজটাকে হোয়াইট না রেখে অন্য কালার করতে চাই সেটাও আমি করতে পারবো। সেটা করার জন্য পেজ কালারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কালারটা আমি চুজ করব সেই কালারটাই কিন্তু, ধরেন আমি এই কালারটা ক্লিক করলাম, এই কালার দেখেন এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে। এখানে দেখেন ওয়াটারমার্ক দেওয়া আছে। আমি যদি ওয়াটারমার্কে ক্লিক করি, ওয়াটারমার্কে ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করার পরে এই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ইউনাইটেড স্টেটেই থাকবে। এরপরে এখানে দেখেন ট্যাক্স, এখানে যদি আমি লিখি যে আবিদ ফ্রম ফিউচার একাডেমি, লেখার পরে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লাই ক্লিক করেও বাদ দিয়ে দিলাম। দেখেন এখন সুন্দর করে কিন্তু আমার দলছাপটা চলে আসছে, ওয়াটারমার্কটা চলে আসছে। এখন ওয়াটারমার্ক আমি দিতে চাই যে কোনো একটা পিকচার, তারপরে আবার কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখান থেকে আমরা পিকচারে ক্লিক করবে, সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে আপনার ব্রাউজে দেখা যে আপনার যে ফোল্ডারে ছবিটা আছে সেই ফোল্ডার থেকে ছবিটা এনে এখানে শুধু আপনি দিয়ে দিতে পারবেন। নর্মালি আমি আমার ছবিটাকে নিয়ে আসলাম, এসে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেখেন আমার ছবিটা কিন্তু এখানে জলচাপে উঠবে। এখন এই ছবিটাকে যদি আমি এখান থেকে ছোট বড় করতে চাই সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। অ্যাপ্লাই ক্লিক করলাম, এটা কিন্তু আরও বড় হয়ে গেছে। যদি আমি এটাকে আরও ছোটো করতে 50% ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, এটা দেখেন 50% হয়ে গেছে। এরপর হচ্ছে লেআউটটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। নর্মালি যখন আমরা যে কোনো একটা ডকুমেন্ট নেব প্রথমেই কিন্তু আমরা সাইজ সেট আপ করে নিই। সাইজ সেট আপটা হচ্ছে যে প্রথমে আমরা মার্জিন করে নিই। মার্জিন যে আপনার বাম পাশে কতগুলো থাকবে, ডান পাশে কতটুকু খালি থাকবে, উপরে কতটুকু নিচে কতটুকু। আমরা যখন মার্জিনে আসার পরে এখান থেকে এখান দেখেন নর্মাল নেরো কয়েকটা কিন্তু
মার্জিন দেওয়া আছে করা। আপনি যদি কাস্টম মার্জিনে ক্লিক করেন, কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এখান থেকে টপ, বাটন, লিফট, রাইট, আপনি টপে কতটুকু কালি রাখতে চান, লিফটে কতটুকু কালি রাখতে চান, সবগুলো এখানে দিয়ে আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু সেটাই কিন্তু এখান থেকে অটোমেটিকলি মার্জিন হয়ে যাবে। তারপর ডান পাশে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা কি, এটা হচ্ছে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ। ধরেন আমার এটাকে ছোট করে আমি যদি দেখাই যে এটা কিন্তু প্রোটেক্ট, আর এখন যদি এটাকে ল্যান্ডস্কেপ, আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু পাতারে ভাবে হয়ে গেছে। তো আমরা ল্যান্ডস্কেপ এবং প্রোটেক্ট করতে পারি এই ওরিয়েন্টেশন দিয়ে। এরপর হচ্ছে সাইজ, সাইজটা আপনি কোন, আপনি যে ডকুমেন্টটা টাইপ করবেন, ডকুমেন্টটা কাজ করবেন, সেটা কি এ4 সাইজে করবেন নাকি অন্য অন্য কোনো সাইজে করবেন, সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে লিখে দাও। এখন আমাদের অনেক সময় যখন আমরা নৈবেদিক প্রশ্ন করি তখন কিন্তু 2টা এবং 3টা ভাগ থাকে একটা পেজের মধ্যে। এটা করার জন্য এই যে কলাম আছে, এই কলামে যদি আমি টু কলামে ক্লিক করি, যদি আমি এখান থেকে টাইপ করি, টাইপ করে যখন এভাবে নিচের দিকে চলে যাব, টাইপ করতে করতে করার পরে শেষের দিকে একবারে যখন যাব তখন দেখেন এই পাশে কিন্তু চলে আসছে। এখন আমি এই পাশ থেকেও টাইপ করতে পারবো, তার মানে এই পাশ থেকে শেষ হওয়ার পরে আমি ডান পাশ থেকে আবার শুরু হবে। তো এটাই মূলত আমরা লেআউটের কাজ দেখলাম। এরপরে হচ্ছে রেফারেন্স, মার্জিন, রিভিউ, ভিউ, এগুলা তেমন একটা দরকার পড়ে না। বাকি যতগুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত আমার মাইক্রোসফট ওয়ার্ড পোল কোর্স দেওয়া আছে আমার চ্যানেলে, যেটা সম্পূর্ণ ক্লাস ভিত্তিক করা আছে A to Z। আপনারা মাত্র 10 মিনিট 5 মিনিট করে এরকম ক্লাস আছে, আপনারা ক্লাসগুলো যদি একটা একটা করে দেখেন তাহলে আপনারা বাকিগুলো কিন্তু নিজের আয়ত্তে নিতে যেতেন। তো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, আমরা এই 5টা সম্পর্কে আলোচনা করছি। মাইক্রোসফট ওয়ার্ডের এই 5টাই কিন্তু মূল বেসিকটা। এই 5টা যারা জানবেন, তারপরে রেফারেন্স, মার্জিন, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন তখন অটোমেটিকলি এইগুলো সম্পর্কে জানবেন। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্ত। যদি আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।